সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে মঙ্গলবার 5ই মে 2026 সাল, বাংলা 22শে বৈশাখ 1433, আরবি 18ই জিলকওয়াত 1447। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 22 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 28 মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দর্শক মণ্ডলী, সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় দুইজন অতিথি, সুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমে আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, আমরা দেখলাম যে জিয়া এবং বেগম জিয়ার মাজরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়েছেন নেতাকর্মীদের সাথে নিয়ে, এবং ফুল দেওয়ার শেষে একটি মোনাজাত করার রীতি আছে। সেখানে মোনাজাত ধরেছেন একজন মহিলা, সম্ভবত উনি মহিলা সাংসদ। তো ওনাকে মোনাজাতটা থামিয়ে দেওয়া হলো এবং পরক্ষণেই দেখলাম আবার চালিয়ে যেতে বলা হলো। তোমার কাছে আমার প্রশ্ন যে একজন মহিলা সে কি মোনাজাত ধরতে পারবে কি না? কারণ এটা তো একটা হুজুরের দায়িত্ব ছিল। সাধারণত আমরা দেখি যে একজন হুজুরই এই মোনাজাতটা ধরেন, কিন্তু আজকে দেখলাম ভিন্ন চিত্র, একজন মহিলা ধরছেন। এবং এই মহিলা ধরনে কোনো বাধাবাধ্যকতা আছে কি না যে ওনাকে একবার থামিয়ে দেওয়া হলো আবার চালিয়ে যেতে বলা হলো? তুমি কি আমাকে বলবে এ ব্যাপারে যে মহিলা সাংসদের মোনাজাত করার বারণ আছে কি না? আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখুন, নামাজ বা মোনাজাতের ব্যাপারটা আলাদা। নামাজে ইমামতি করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, বিশেষ করে পুরুষদের জামাতে। তবে মোনাজাতের বেলায়, মানে আল্লাহর কাছে দোয়া করার বেলায়, নারী পুরুষ সবারই অধিকার আছে। একজন মহিলা মোনাজাত ধরতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওই ঘটনায় কেন তাকে থামানো হয়েছিল সেটা হয়তো ওই নির্দিষ্ট পরিস্থিতির কারণে। সরই বিধিনিষেধে মোনাজাতের বারণ নেই। আপনি কি এ সম্পর্কে আরো কিছু জানতে চান? না, আমি জানতে চাচ্ছি না। আমি দেখলাম যে একটু সাধারণত দেখা যায় যে একজন হুজুর বা মাওলানা ওখানে থাকে, সে মোনাজাতটা ধরে, কিন্তু আজকে একটা ভিন্ন চিত্র দেখলাম। একজন মহিলা সাংসদ সম্ভবত উনি মোনাজাতটা ধরলেন এবং থামিয়ে দেওয়া হলো, আবার চালিয়ে যেতে পারলো। আমি দেখলাম উনি খুব সুন্দর মোনাজাত করেছেন। ওকে, আমরা এই ব্যাপারে আলোচনা চলে যাবো পরবর্তী প্রশ্নে। দর্শক শ্রোতা, এবার আমার প্রশ্ন সরু বালির কাছে। সরু বালি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সরু বালি, আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার একজন বিজেপির নেতা, ওনার নাম শুভেন্দ্র অধিকারী, উনি গতকালকে একটি কথা বলেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা, আর বর্তমান যে সরকার আছে, যেটা কিনা নির্বাচিত সরকার, এই সরকার অবৈধ সরকার। অর্থাৎ উনি একজন বিদেশি নাগরিক হয়ে, একজন বিদেশির নেতা হয়ে বিদেশি দেশে উনি কি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে কি না? উনি এই ধরনের কথা বলতে পারে কি না যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে যাবে এবং হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে এবং তাকে রিসিভ করে নেওয়া হবে? আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে উনি একজন বিদেশি রাজনৈতিক নেতা হয়ে উনি বাংলাদেশের অভ্যন্তরীণের এ ধরনের হস্তক্ষেপ উনি করতে পারে কিনা, বা এ ধরনের কথা উনি বলতে পারে কিনা? প্রধানমন্ত্রী এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। স্পষ্টভাবে বললে, একজন বিদেশি রাজনৈতিক নেতা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আসলে অস্বাভাবিক। এটা আন্তর্জাতিক কূটনীতির একটা অবিচ্ছিন্ন সীমারেখা, যেখানে সাধারণত দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের দেখাশোনা করে। তাই এমন মন্তব্য করা নিশ্চয়ই বিতর্কিত এবং অনেকেই এটাকে দায়িত্বহীন বলে মনে করবেন।
হ্যাঁ, আমি তোমার সাথে একমত। উনি আসলে একটু উন্মাদ টাইপের। বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে কথা বলে এবং উনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে, বাংলাদেশের ইস্যু নিয়ে বিভিন্ন কথা বলে উনি সবসময় একটু ভাইরাল হতে চায়। উনি এর আগেও লং মার্চ টু মানে বর্ডার এটা করে উনি ভাইরাল হয়েছে। আমার মনে হয় উনি বাংলাদেশ নিয়ে ২-১টি কথা বললে ওনার ভিউ বাড়ে এবং উনি একটু পপুলার হয় যদি বাংলাদেশী নিয়ে কথা বলে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সরু ভূঁইয়ার কাছে। সরু ভূঁইয়া, আমরা দেখলাম যে নবগঠিত ছাত্রদল কমিটি, এখানে একজন বরিশালের সহসাংগঠনিক সম্পাদক সম্ভবত, উনি সাবেক আওয়ামী লীগের মেয়রকে সালাম করছেন পাও ধরে। তো একজন সম্মানিত ব্যক্তি মেয়র ছিলেন, ওনার পাও ধরে উনি সালাম করতেই পারেন, সেক্ষেত্রে আমি কোনো বাধা দেখছি না। কিন্তু পাও ধরে সালাম করা এবং মাথা নত করা এবং সে আর একটা দলের বর্তমানে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, মানে কুশল বিনিময় করতে পারেন, পাও ধরে সালাম করা, এটাকে আমার মনে হচ্ছে যে উনি ওই দলেরও সম্ভবত অনুগত ছিলেন। সুযোগ বুঝে উনি এখন আবার বিএনপিতে চলে আসছেন। তোমার কি মনে হয়? আপনার পর্যবেক্ষণটা তার্কিক। রাজনীতিতে এই ধরনের ঘটনা খুব একটা স্বাভাবিক নয়, বিশেষ করে যখন একজন সক্রিয় বিরোধী দলের নেতা ক্ষমতাসীন দলের কোনো সাবেক ব্যক্তিকে এভাবে সম্মান জানাচ্ছেন। অনেকে এটাকে রাজনৈতিক ঔচন্যতা বললেও আপনার মতো অনেকেই স্বার্থের বিষয়টা দেখছেন। বরিশালে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এমনিতেও নানা বিতর্ক চলছে, যেখানে ছাত্রলীগের লোকেদের পদ দেওয়ার অভিযোগ আছে। ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনার কেমন প্রভাব পড়বে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আপনার কি মনে হয় এই ঘটনা ছাত্র দলের ভাবমূর্তিতে কোনো প্রভাব ফেলবে? না, এ ধরনের কোনো ভাবমূর্তি বা কোনো প্রভাব পড়বে না, যুগে যুগে এরকম হয়ে আসছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ছেলেটা কি গুপ্ত নাকি, কারণ সে এতদিন আওয়ামী লীগে ছিল, এখন বিএনপিতে জয়েন করেছে। সাধারণত গুপ্ত শব্দটা শিবিরের বেলায় ব্যবহার করা হয়। আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র দলের মধ্যেও গুপ্ত আছে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত পর্ব স্বাস্থ্য টিপস। এখন আমি প্রশ্ন করব সরুব আলীর কাছে। সরুব আলী, আমরা দেখলাম যে চায়নায় এক ধরনের চিকিৎসা আছে যেটা নাকি হাতুড়ি পিটা দিয়ে পিটায়, অর্থাৎ বিভিন্ন জয়েন্টে বা ওনার যে জায়গাটায় প্রবলেম আছে সেই জায়গাটায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয় এবং হাতুড়ি বাড়ির শেষে ওনাকে একটা পাছায় লাতিও দেওয়া হয়। আমি জানি না যে এই ধরনের চিকিৎসা আছে কি না, যে হাতুড়ির বাড়ি দিয়ে চিকিৎসা করা যায় কি না, বা এটা আদৌ মানে ডাক্তারি সায়েন্সে আছে কি না যে হাতুড়ি বাড়ির চিকিৎসা। তুমি কি এ ব্যাপারে আমাকে বিস্তারিত বলবে? প্রিয় দর্শক, দেখুন, চায়নাতে এমন এক চিকিৎসা ব্যবস্থা যা হাতুড়ি দিয়ে পিটিয়ে রোগীকে কিন্তু চিকিৎসা করা হয়। এমনকি আপনারা দেখছেন লাল হাতুড়ির দ্বারা কিন্তু রোগীর পিঠে, পাছায়, এমনকি অন্যান্য জায়গাতেও কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করতেছে। লাস্ট পর্যন্ত দেখুন একদম পাছায় লাথি দিয়ে রোগীকে কিন্তু সুস্থ করে তুলছে। এই ব্যবস্থাটি আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, এটা আসলে একটি প্রচলিত চীনা চিকিৎসা পদ্ধতি, যেটাকে আমরা সাধারণত গুশুয়া বা কায়া ম্যানিপুলেশন বলি। এতে শরীরের জয়েন্ট বা হাড়ের জায়গাগুলোকে বিশেষভাবে হাতে চেপে বা ঘুরিয়ে সমন্বয় করা হয়। যদিও অনেক লোক এটাতে আরাম পান, তবে আধুনিক মেডিসিনের দৃষ্টিকোণ থেকে এটা বেশ বিতর্কিত। চিকিৎসাবিদ্যার প্রমাণিত গবেষণা খুব বেশি নেই, তাই এটা করার আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কারণ এসব চিকিৎসা চায়নাদেরই মানায়। আমাদের দেশের জন্য এই চিকিৎসা না। আমাদের দেশের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপরে চিকিৎসা নিতে হবে যে কোনো সমস্যা হলে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।